তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধের এই যুদ্ধে ইসরায়েল এই অঞ্চলের সবগুলো দেশকে যুদ্ধে টানতে মরিয়া, সবগুলো দেশকে যুদ্ধে টানতে মরিয়া। সেখানে যে সমস্ত দেশ এখন যুদ্ধের সাথে সে সমস্ত সে টানতে চাচ্ছে, আর সেটা টানার জন্য সে ওই সমস্ত দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে। এতে সহযোগিতা করছে আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন প্রযুক্তিগত কোম্পানি, বিভিন্ন আইটি কোম্পানি, বিভিন্ন স্যাটেলাইট পরিচালনাকারী কোম্পানি, এগুলো এটার সাথে সরাসরি যুক্ত। এগুলো নিয়ে আলোচনা করব। ইরানের রাজধানী তেহরানে আজকে সন্ধ্যাবেলাও ব্যাপক পরিমাণে, সন্ধ্যাবেলা বলতে বাংলাদেশের সময় সন্ধ্যা বা রাত্র, ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকার বিমানগুলো। তাদের সেই আক্রমণে রাজধানী শুধু তেহরানি না, ইরানের অন্যান্য শহরগুলোতেও ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। এই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই ন্যাটো এবং ইসরায়েল এখানে আসলে কয়েকটা দেশকে এই যুদ্ধের মধ্যে টানতে যাচ্ছে। দেখেন, তুরস্কের উপর দিয়ে একটা মিসাইল যাচ্ছিল, সেই মিসাইলকে ন্যাটো ভূপাতিত করলো। ন্যাটোর পক্ষ থেকে বলা হলো তুরস্কের দিকে ইরান মিসাইল নিক্ষেপ করেছে, আমরা সেই মিসাইলকে ভূপাতিত করেছি। একদিন আগের খবর। কিছুক্ষণ আগে ন্যাটো আবার একটা বিবৃতি দিয়েছে যে ইরান তুরস্ককে যে আঘাত করতে চেয়েছিল আমরা সেটার তীব্র নিন্দা জানাই এবং আমরা তুরস্কের পাশে আছি। ইরান বলেছে আমি তুরস্ককে লক্ষ্য করে কোনো মিসাইল নিক্ষেপ করি নাই। তুরস্ক বলছে ইরানের কাছ থেকে কোনো মিসাইল আসার খবর আমরা পাই নাই, ইরানের সাথে আমাদের কথা চলছে। আবার আজারবাইজানে ড্রোন নিক্ষেপ হলো, বলা হলো ইরানের ড্রোন আজারবাইজানে আক্রমণ করেছে, আজারবাইজানের তেলের পাইপলাইনের উপর আক্রমণ করেছে, আজারবাইজানের নাকশিবানে আক্রমণ হয়েছে। ইরান বলছে আমি এই আক্রমণ করি নাই। সাইপ্রাসে, গ্রিক সাইপ্রাসে ড্রোন আক্রমণ হয়েছে, বলা হলো ইরানের ড্রোনে গ্রিক সাইপ্রাসে থাকা ব্রিটিশ সামরিক ঘাঁটি আক্রান্ত হয়েছে। কিন্তু সাইপ্রাসের পক্ষ থেকে বলা হলো যে এই ড্রোনগুলো ইরানের দিক থেকে আসে নাই। তাহলে এই দেশগুলোতে এই যে ড্রোন নিক্ষেপ হামলা, এই হামলাগুলোর ব্যাপারে ব্যাপক পরিমাণে একটা তৈরি করা, কি বলে, একটা আবহ তৈরি করা কে করছে? ইসরায়েল, আমেরিকা, ন্যাটো। কেন চাইছে? কারণ হচ্ছে এই অঞ্চলে যতগুলো দেশকে তারা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জড়াতে পারবে, এই যুদ্ধের ওজন, এই যুদ্ধের ভার, এই যুদ্ধের যে একটা ব্যাপক একটা মানে বোঝা এখন তাদের উপরে হয়ে দাঁড়াচ্ছে, কিছুটা হলো অন্যের ঘাড়ে চাপাতে পারবে। বোঝাটা কি? বোঝাটা হচ্ছে হরমুজ প্রণালী। বোঝাটা হচ্ছে এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার বোঝা। এই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ইরানের চেয়েও আমেরিকা এবং ইসরায়েলের উপরে সেটার নেতিবাচক প্রভাব বেশি পড়বে। এখন এখানে কয়েকটা বিষয় আছে যে আমরা ইরানের উপরের প্রভাবের চেয়ে কেন হচ্ছে ইসরায়েল আমেরিকার উপরের প্রভাবগুলো নিয়ে বেশি আলোচনা করি। এটার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা ইসরায়েল এবং আমেরিকার উপরে প্রভাব পড়বে না, সব প্রভাব ইরানের উপরে পড়বে, এরকম ভাবেই আসলে এই যুদ্ধের পুরো পরিকল্পনাটা সাজানো হয়েছিল এবং পুরো পরিকল্পনাটা এভাবেই শেয়ার করা হয়েছিল আমাদের সাথে, বা আমেরিকা এভাবেই শেয়ার করেছে যে এমন একটা যুদ্ধ আমরা পরিচালনা করব যে যুদ্ধে আমাদের একটা পশমও ছিড়বে না, কিন্তু ইরানের সরকার পরিবর্তন করে আমরা চলে আসব। সুতরাং সেখানে ইরানের সব ক্ষতি হবে, ইরান সেই ক্ষতির মুখোমুখি হবে, ইরান ক্ষতিগ্রস্ত হবে, এটার উপর ভিত্তি করেই যেহেতু পরিকল্পনাটা করা, সুতরাং ইরানের ক্ষতির চেয়ে এখন আমেরিকা ইসরায়েলের ক্ষতিটা কি পরিমাণ হচ্ছে এবং সেটার প্রভাবটা কি পরিমাণ পড়ছে সেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আমেরিকা ইসরায়েলের উপরে প্রভাব যে পরিমাণে পড়ছে ইরানের আক্রমণের কারণে, তার চেয়ে বেশি প্রভাব পড়ছে অন্য দিক থেকে। দেখুন, প্ল্যানেট ল্যাব নামে একটা কোম্পানি আছে। প্ল্যানেট ল্যাব হচ্ছে বিভিন্ন দেশের স্যাটেলাইট পাঠায়, এই বিভিন্ন স্যাটেলাইট ব্যবহার করে বিভিন্ন দেশের এই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবিগুলোকে বিশ্লেষণ করে। তার অনেকগুলো স্যাটেলাইট আছে, সে স্যাটেলাইট দিয়ে ছবি তোলে, উচ্চ রেজলিউশনের ছবি তোলে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি যে ইউক্রেনের কোন জায়গায় আঘাত এনেছে, সেখানে আঘাত এনেছে কিনা, রাশিয়ার কোথায় আঘাত এনেছে সেখানে আঘাত এনেছে কিনা, ইউক্রেনের যে সমস্ত জায়গায় আঘাত আনার কথা রাশিয়া দাবি করেছে সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা, একেবারে ইমিডিয়েটলি তারা এই স্যাটেলাইট চিত্র দিয়ে খবরগুলো প্রচার করতো। ম্যাক্স ছিল এরকম আর একটা, ম্যাক্সার। তো এভাবে বিভিন্ন দেশে তারা এই কাজটা করতো। এই যুদ্ধ শুরু হওয়ার পরও তারা করেছিল প্রথম দিকে যে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশের কি ধরনের সামরিক ঘাঁটিগুলো ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ করে আজকে তারা ঘোষণা দিল যে না, আমরা এখন থেকে এই ধরনের তথ্যগুলো সাথে সাথে শেয়ার করবো না। আজকে যে ঘটনা ঘটছে এটা আমি 4 দিন পরে শেয়ার করবো, আগামীকালকে যেটা ঘটবে সেটা আমি আরো 4 দিন পরে শেয়ার করবো। কেন? কারণ হচ্ছে এখানে এই ধরনের আক্রমণগুলো করলে এখানে থাকা এই ধরনের সামরিক ঘাঁটিগুলো আসলে আক্রান্ত হয়। এই ধরনের জায়গাগুলোকে আমরা তখন শত্রুদের উপরে বা আমরা যারা আক্রমণ করতে চাই তাদের উপরে, তাদের জন্য একটা তথ্যের ভান্ডার হয়, তারা এটা দেখে টার্গেট করে। ভালো কথা। তাহলে এই যুদ্ধ চলাকালীন সময় আমরা 4 দিন পর পরই করব, শেয়ার করব। তো যুদ্ধে কোন কোন পক্ষ আছে? আমেরিকা, ইসরায়েল, আরব বিশ্ব, আর হচ্ছে এদিকে ইরান। এখন সে বললো কি যে আমি আরব বিশ্বের, ইসরায়েলের এই ছবিগুলো শেয়ার করবো। এমনিতে ইসরায়েলের ছবিগুলো কেউ শেয়ার করে না সহজে, খুব পাওয়া যায় না। সে বললো মধ্যপ্রাচ্যের ছবিগুলো শেয়ার করো না। মধ্যপ্রাচ্যের মধ্যে কে কে আছে? আরব দেশগুলো, ইরান। তারপরে আবার বললো যে না, মধ্যপ্রাচ্যে শুধু আরব দেশগুলোর ছবি শেয়ার করবো না, ইরানেরটা আমরা সাথে সাথে শেয়ার করবো। তার মানে কি? তার মানে হচ্ছে সে যদি বলে যে হচ্ছে আমার ছবি দেখে তারপরে হচ্ছে প্রতিপক্ষ টার্গেট করে, তো তুমি ছবি দিয়ে ইরানের জায়গাগুলোকে দেখে প্রতিপক্ষকে টার্গেট করার জন্য প্রস্তুত করছো। এক। দ্বিতীয় হচ্ছে যে আসলে এই সমস্ত দেশ, যে দেশগুলো এই যুদ্ধে জড়িয়েছে, এই সব দেশের এই টার্গেটগুলোকে, এই জায়গাগুলোকে টার্গেট করার জন্য এই ধরনের একটা মানে থার্ড পার্টি স্যাটেলাইট কোম্পানির উপরে, তথ্যের উপরে নির্ভর তারা করে না। করে সেটার উপরে নির্ভর করে তারা তাদের সামরিক কৌশল নির্ধারণ করে না। তারা তাদের নিজস্ব এবং নিজস্বর বাইরে, নিজের কাছে না থাকলেও অন্যান্য দেশের এই ধরনের গোয়েন্দা স্যাটেলাইট গুলো থেকে পাওয়া তথ্য তারা ব্যবহার করে। যেমন ধরেন পেন্টাগন থেকে এবং আমেরিকার পক্ষ থেকে আজকে নিউ ইয়র্ক টাইমস একটা খবর করেছে, আমেরিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে। সেই খবরে সে বলেছে যে রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা তথ্য নিয়ে, স্যাটেলাইট চিত্র নিয়ে, স্যাটেলাইটের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ইরান মধ্যপ্রাচ্যের আমেরিকার এই ঘাঁটিগুলোর উপর আক্রমণ করেছে। মানে তাদের চিন্তাটা হচ্ছে যে ইরান তো নিজের কাছে যে মানে ডাটা, যে ধরনের তার হচ্ছে এই প্রযুক্তিগুলো আছে, সেগুলোকে ব্যবহার করে সে তো আমার উপরে এরকম, সে এই মধ্যপ্রাচ্যের এই সমস্ত জায়গার উপরে এরকম আক্রমণ করতে পারে না, এটা করা সম্ভব না। তাহলে ইরান কার কাছ থেকে নিল? তাহলে রাশিয়ার কাছ থেকে ইরান এটা নিয়েছে। রাশিয়া তলে তলে ইরানকে এই স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্য দিচ্ছে, যেই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইরান এই ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। কারণ ইরানের এই ঘাঁটিগুলোতে আক্রমণের যে সফলতা, সেটা না এই আরব দেশগুলো চিন্তা করেছে, না আমেরিকা ইসরায়েল চিন্তা করেছে। তাদের কল্পনার বাইরে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। এখন এখানে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আছে যে ইরান এই স্যাটেলাইটের তথ্য রাশিয়ার কাছ থেকে নিল, কিন্তু কার কাছ থেকে নিল? কেউ কেউ বলছে, কোন কোন খবর এটা বলা হচ্ছে যে এটা হয়তোবা সে চীনের কাছ থেকে দিচ্ছে। তার মানে হচ্ছে চীন রাশিয়া, যদি এই তথ্যগুলো সঠিক হয়, চীন রাশিয়া তাদেরকে গোপনে সাপোর্ট দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে রাশিয়া আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে কিনা। সে বলছে রাশিয়ার সাথে আমাদের যে সম্পর্ক আছে এটা তো নতুন কিছু না, এটা তো সবাই জানে। বলে সেই সম্পর্ক তাহলে এই যুদ্ধের সময় তারা কিভাবে সাপোর্ট দিচ্ছে? বলে সেই সম্পর্ক যুদ্ধের সময় সারা স্বাভাবিক সময় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় চলছে। তখন বলছে তাহলে কি আমরা বলতে পারি যে রাশিয়া আপনাদেরকে এই যুদ্ধের সহযোগিতা করছে? বলছে রাশিয়া যেহেতু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সহযোগিতা সম্পর্ক আছে, সে তো সহযোগিতা করবে, এটাই তো স্বাভাবিক। তারপর তাকে প্রশ্ন করা আছে, তাহলে কি আমরা বলতে পারি যে রাশিয়া এই যুদ্ধে আপনাদেরকে অস্ত্র দিয়ে, তারপরে হচ্ছে টেকনোলজি দিয়ে, তারপরে হচ্ছে গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে সহযোগিতা করছে? সে বলছে এই সহযোগিতার বিস্তারিত তো আমি আপনার কাছে বলার জন্য এখানে বসি নাই। সহজ কথা, বসে নাই। এখন এই যে অবস্থা, এই অবস্থায় আমেরিকা, ইসরায়েল তাদের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। তাদের স্যাটেলাইট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, সরকারি কোম্পানি, গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত কোম্পানি, সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত কোম্পানি, সব নিয়ে। এখন এই যে সব নিয়ে ঝাঁপিয়ে পড়লো, এই ঝাঁপিয়ে পড়াটাতে তাদের আসলে লাভ হবে কিনা, আখের রক্ষা হবে কিনা, এটা এর উপরে নির্ভর করবে না যে ইরানকে তারা ধূলিসাৎ করে দিল নাকি ইরান দাঁড়িয়ে রইল, সেটার উপরে নির্ভর করবে না। এটা নির্ভর করবে হরমুজ প্রণালীর উপরে। হরমুজ প্রণালী কতদিন বন্ধ থাকে, ইরান হরমুজ প্রণালীকে কতদিন বন্ধ রাখতে পারে। এখন পুরো ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ এশিয়া যারা আছে, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, সবার এখন মাথা ব্যথা হচ্ছে এই হরমুজ প্রণালী নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে ট্রাম্পের এই ঘাড়তারামির কারণে। ট্রাম্পের তেরামি একদিকে, আরেকদিকে হচ্ছে ইসরায়েলের এপস্টাইন ফাইল গ্রুপের ট্রাম্পকে চেপে ধরার কারণে ট্রাম্প এইখানে এই হরমুজ প্রণালীর যে বিশাল একটা নেতিবাচক প্রভাব অলরেডি বিশ্ববাজারে পড়েছে, সেটাকে সে অস্বীকার করতে যাচ্ছে। তার কথা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, ডিএফসি, একে আমি বলে দিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ আসবে, সেই সমস্ত জাহাজের অতিরিক্ত যে ইন্স্যুরেন্সের টাকাটা দিতে হবে, এটা তোমরা দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তার কথা।
আর কি, আর হচ্ছে আমি আমার নৌবাহিনীকে বলে দিয়েছি হরমুজ প্রণালী থেকে যে সমস্ত জাহাজ যাইবে সেই জাহাজগুলো পারাপারের সময় তোমরা এই নৌবাহিনীর জাহাজ তাদের সাথে হচ্ছে থেকে তোমরা এই জাহাজ পারাপার করে দাও। চমৎকার কথা, বলা তো সহজ। কিন্তু পেন্টাগন, আমেরিকার এই প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে হরমুজ প্রণালী দিয়ে আমি এই এক একটা পণ্যবাহী জাহাজ বা এক একটা তেলের ট্যাঙ্কারের দুই পাশে জাহাজ দিয়ে তাকে হচ্ছে গার্ড দিয়ে এখান থেকে নিয়ে যাব, আমার জাহাজের নিরাপত্তা দিবে কে? সিম্পল প্রশ্ন, আমার জাহাজের নিরাপত্তা দিবে কে? আমি যে আরেকজনের নিরাপত্তা দেবো, আমার জাহাজের নিরাপত্তা দিবে কে? ইরান যদি এরকম একটা দুটো জাহাজে আঘাত করে, ডুবাই না দিলেও যদি আঘাত করতে পারে, সেটা এমন একটা নেতিবাচক প্রভাব এই পুরো আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রিতে পড়বে, আর হচ্ছে এই যে পণ্যবাহী জাহাজগুলোর উপর পড়বে। পরবর্তীতে পণ্যবাহী জাহাজগুলোই তো বলবে যে ভাই তুমি নিজেই তো হচ্ছে তোমার নিজের নিরাপত্তা দেবে, আমার নিরাপত্তা তুমি কি দেবো, তোমার সাথে আমি কই যাবো? আরেকটা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যেটা বলছে আমেরিকার প্রেসিডেন্ট যে তুমি হচ্ছে টাকা দাও, ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন বলছে এখানের ইন্স্যুরেন্সের জন্য যত টাকা দরকার আমার কাছে তো অত টাকাই নেই, দেয়া তো দূরের কথা। সেখানে এই ইন্স্যুরেন্সকে সহযোগিতা করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য $352 বিলিয়ন দরকার। শুধুমাত্র এখন যে কয়টা ট্যাঙ্কার, এই পেট্রোলবাহী ট্যাঙ্কার বা পেট্রোলবাহী জাহাজ যে কটা শুধুমাত্র আটকা পড়ছে সে কটার জন্য, জাস্ট ভিতরে আটকা পড়ছে তাদেরকে বের করে নেওয়ার জন্য। এরপরে যদি এটা কন্টিনিউ করতে চায়, বাইরে থেকে আসবে আবার ভিতরে যাবে। এখন ভিতরে আটকা আছে 300-র মতো, 329টা এই ক্রুড পেট্রোল ট্যাঙ্কার এখন আটকা আছে। এদেরকে এখান থেকে বের করার জন্যই হচ্ছে $352 বিলিয়ন দরকার। এখন এর বাইরেও এই হরমুজ প্রণালীতে আরো কি কি আছে দেখেন। এই হরমুজ প্রণালীতে 200-র কাছাকাছি হচ্ছে কন্টেইনার জাহাজ আছে, আরো 300 আছে, আরো 3000 আছে হচ্ছে, আরো 3000 বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীর আশেপাশে, ভিতর না, হরমুজ প্রণালীর আশেপাশে অপেক্ষা করতেছে, তারা আসবে যাবে। এই পুরোটার আপনি যদি ইন্স্যুরেন্স করতে চান, দিতে চান, বর্তমানে হচ্ছে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে সাপোর্ট দিচ্ছে না, সুতরাং তাদের খরচ অনেক বাড়ছে। এটা গেল এক। দ্বিতীয় যে সমস্যাটা, যেটা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার না, দ্বিতীয় সমস্যাটা হচ্ছে দেখেন কাতার, সৌদি আরব, আমিরাত, কুয়েত, বাহরাইন, এদের অনেকগুলো এই যে তেল পরিশোধনাগার, যেগুলো এই তেল পরিশোধনাগার গুলো কেন তাদের তেলের উৎপাদন বন্ধ করেছে, বন্ধ করার ঘোষণা দিয়েছে কেন বলেন তো? কাতার বলছে যে আমি আর এলএনজি উৎপাদন করবো না, মানে এলএনজি আর উত্তোলন করবো না, এলএনজি। অনেকগুলো হচ্ছে ঘোষণা দিয়েছে যে আমি আর তেল পরিশোধন করব না, মানে তেল আর উত্তোলন করব না। এর কারণ হচ্ছে এই যে তেল উত্তোলন বা হচ্ছে এলএনজি উত্তোলন, এখন উত্তোলন করার পরে আপনি পরিশোধন করলেন, রিফাইনারিতে রিফাইন করলেন, রিফাইন করার পরে আপনার সেটাকে মজুদ রাখার ক্ষমতা তো নির্দিষ্ট। কারণ হচ্ছে আপনি রিফাইন করে এটাকে জাহাজে ঢুকাচ্ছেন, জাহাজ নিয়ে যাচ্ছে, রিফাইন করে জাহাজে ঢুকাচ্ছেন, জাহাজ নিয়ে যাচ্ছেন, জাহাজে ঢুকাচ্ছেন, জাহাজ নিয়ে যাচ্ছে। এখন আপনি রিফাইন করছেন, জাহাজ নাই, রিফাইন করছেন, জাহাজ নাই, আপনি কতটা হচ্ছে মজুদ করতে পারবেন? আপনার এটা মজুদ করার যে ক্ষমতাটুকু আপনার আছে পুরো হয়ে গেছে। আবার ধরেন অপরিশোধিত তেল, এই অপরিশোধিত তেল উঠানোর পরে আপনি কি করতেছেন, সেটাকে ধরেন বিক্রি করতেছেন, জাহাজে দিচ্ছেন, নিয়ে যাচ্ছে, জাহাজে দিচ্ছেন, নিয়ে যাচ্ছে, জাহাজ আসতেছে না, আপনি কি পরিমাণে উৎপাদন করবেন? উত্তোলন করলেন, রাখবেন কোথায়? বলছে আমি উত্তোলন করা বন্ধ করে দিচ্ছি, কিছু করার নাই। ঠিক একইভাবে এলএনজি আপনি উৎপাদন করে রাখবেন কোথায়? উত্তোলন করলেন, রাখবেন কোথায়? জায়গা নেই। আগে কি হতো, একটার পর একটা জাহাজ আসতো চলে যেত, জাহাজ আসতো চলে যেত। এটা এভাবে তুলনা করেন যে বাংলাদেশের মোংলা বন্দর অথবা চট্টগ্রাম বন্দরে আপনি সারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক যে সমস্ত অর্ডার আসে সব অর্ডার গুলো আপনি হচ্ছে ট্যাঙ্ক, এইগুলো কি বলে, এই আপনার এই ইয়াগুলো আপনি পাঠাচ্ছেন, এটার জন্য যে কন্টেইনার গুলো আপনি পাঠাচ্ছেন, সবগুলো অর্ডার আছে, কন্টেইনার পাঠাচ্ছেন। নরমালি কি হয়, প্রত্যেকদিন 10টা 15টা 20টা, মানে যে পরিমাণে জাহাজ যাওয়া দরকার সে পরিমাণ জাহাজ আসে, কন্টেইনার ভর্তি করে নিয়ে যায়, জাহাজ আসে, কন্টেইনার ভর্তি করে নিয়ে যায়। একটা নির্দিষ্ট পরিমাণ কন্টেইনার আপনার এই এখান থেকে যাচ্ছে, আপনি সেটা জানেন। ধরেন ডেইলি আপনার 1000 কন্টেইনার বের হয়ে যাবে, সুতরাং আপনি ডেইলি 1000 কন্টেইনার অ্যাকসেপ্ট করতে পারেন। আপনার সিরিয়ালে আছে হচ্ছে 5000 কন্টেইনার, একটা কন্টেইনারও বের হচ্ছে না, 5000 কন্টেইনার সেখানে জমা হচ্ছে, আপনি রাখবেন কোথায়? এই যে সমস্যা, এই সমস্যা সমাধান করতে পারছে না এখন আমেরিকা। ইসরায়েল বলছে এটা তো আমার সমস্যা না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, সমস্যা তোমার, আমারও, তোমারও না, এই সমস্যা হচ্ছে গালফ কান্ট্রি গুলোর, তারা সমাধান করুক, আমার এত ঠেকা করছে কি? গালফ কান্ট্রি গুলো বলছে ভাই এই ধরনের ঝামেলা তো আমরা সবাই একত্রে মিলে কোনোদিন করি না, এখন তুমি আমার হেল্প করো, বাঁচাও। হচ্ছে না, হচ্ছে না। এখন এই অবস্থায়, এই পরিস্থিতিতে
ইউরোপ বিভক্ত হয়ে যাচ্ছে। স্পেন বলছে আমি এই যুদ্ধের মধ্যে নাই, এই যুদ্ধ আমার কিছু দেবে না। জার্মানি প্রথম বলছিল যে ঠিক আছে আমেরিকা যদি হচ্ছে আমাকে কনভিন্স করতে পারে আমি এই যুদ্ধে জড়াবো, এরকম একটা কথা ছিল। জার্মানির চ্যান্সেলরকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছিল, তার হচ্ছে অফিসেও দিয়েছিল, সেখানে বসে মোটামুটি পজিটিভ বিবৃতি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এসে নিজের মন্ত্রী পরিষদের সাথে বৈঠক করার পরে, জার্মানির চ্যান্সেলরের সাথে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ইরানের এই যুদ্ধেও নাই, আর ইরানের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকশন, অন্য কোনো ধরনের অ্যাকশনে যাওয়া হয় সেটার মধ্যে আমরা নাই, কারণ এখানে আমাদের কোনো লাভ নাই। আর অনেকগুলো দেশ আস্তে আস্তে এটা থেকে দূরে সরে যাবে। ফ্রান্স বলছে আমি এই যুদ্ধে জড়াতে চাই না, এই যুদ্ধে জড়ানোর মতো কোনো অবস্থা নাই, এবং এই যুদ্ধ শুরু করাটাই হয়েছে কোনো হিসাব নিকাশ ছাড়া। সমস্যাটা হচ্ছে কি, এর আগে যখন আমেরিকা কোথাও যুদ্ধ, এরকম যুদ্ধ পরিচালনা করতো, আমেরিকা তার মিত্র রাষ্ট্রগুলোর সাথে আগে বসতো, একবার, দুবার, পাঁচবার, 10 বার বসতো, বসে তাদেরকে কনভিন্স করতো, তাদের সাথে একত্রে পরিকল্পনা করতো, তাদের সাথে একত্রে সামরিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা, ক্রাইসিস ম্যানেজমেন্ট সবকিছু করতো। করার পরে বলতো কি যে ঠিক আছে তোমরা পিছনে দাঁড়াই থাকো, আমি আগে ঢুকি, যদি আমি 3 দিনের মধ্যে এটা সমাধান করে চলে আসতে পারি তাহলে এটার ক্রেডিট আমি নিলাম, আর যদি না আসতে পারি আমি আস্তে আস্তে তোমাদেরকে টানবো। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি এই কাজটা করে নাই। সে পুরো ইউরোপের সাথে নিজের মোড়ল দেখাইছে, ওই যে ব্যাপক পরিমাণে অহংকার, ব্যাপক পরিমাণে সিরিয়াস টাইপের। আরে আমেরিকাতে আমেরিকায় এখন ইউরোপকে বলছে ইউরোপ তুমি আসো, এই ইউরোপ তুমি আসো, তুমি আসো, তুমি আসো, অথচ না আমি যাবো না, এটা তো আমার যুদ্ধ না। এবং এই যুদ্ধ শুরু করার আগে যে জিনিসটা করতে হয়, হরমুজ প্রণালীতে ক্রাইসিস হলে এই ক্রাইসিসটাকে কিভাবে ম্যানেজ করবে, সেই ক্রাইসিস ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনা তার হাতে ছিল না, এবং সে কাউকে এটা করার জন্য ডাকও দেয় নাই। এখানে যুদ্ধটা শুরু করার ক্ষেত্রে ট্রাম্পকে চাপ দিয়ে, ট্রাম্পকে কনভিন্স করেছে হচ্ছে নেতানিয়াহু, যে কোনো ভাবে হোক চাপ দিয়ে হোক, কনভিন্স করে হোক। এবং নেতানিয়াহু বলছে যে এখানে এই মুহূর্তে এখন যুদ্ধ করা দরকার, এক্ষুনি আক্রমণ করা দরকার, কোনো পরিকল্পনা, সুযোগ পাইছি, এই সুযোগে আমি খামেনেইকে হত্যা করতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ, ব্যাস খামেনেইকে হত্যা করবো, এরপরে আর কোনো সমস্যা নেই, ওকে হত্যা করলেই তো হচ্ছে ইরানে একটা পরিবর্তন হয়ে গেল। ট্রাম্প বলছে ঠিক আছে যাও, দেও তো, মারো, মারলো। তারপর এখন এই যে হরমুজ প্রণালীতে ক্রাইসিস, এই ক্রাইসিস ট্রাম্প বলছে হ্যাঁ আমার ওই সংস্থা আছে, সে তো এটা কাজটা করবে, আমার ওই সংস্থা আছে এটা করবে। সংস্থারা বলতেছে আমাদেরকে তো এই ধরনের কোনো হচ্ছে পুরো পরিকল্পনাই সাজানো হয় নাই, কিভাবে করবো আমরা? এই যে এখন দেখেন গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ব্যাপকভাবে বাড়ছে, সব দেশ এটা থেকে ভুক্তভোগী, সব দেশ, আমেরিকা এটা থেকে ভুক্তভোগী। ট্রাম্প বলছে এটার জন্য আমার কোনো মাথা ব্যথা নাই, দেশের মানুষ আমাকে খুব পছন্দ করে, দেশের মানুষ আমাকে মোটামুটি ঘরের কাছাকাছি নিয়ে গেছে, এবং আমি যে কাজ করি তাতে তাদের সমর্থন আছে, তারা তো আমাকে সাপোর্ট দেয়, তারা তো জানে যে আমি এখানে একটা ভালো কাজ করতে গেছি। কারণ ট্রাম্পের এই যে ব্যাপক পরিমাণে অতিমাত্রায় আত্মবিশ্বাস, এটা এতদিন পর্যন্ত ইউরোপের সাথে ধাক্কা লাগিয়েছে, ল্যাটিন আমেরিকাতে, ভেনেজুয়েলাতে সফলতা পেয়েছে, কিন্তু ইরানে এসে সে ব্যাপক পরিমাণে একটা ওয়ালের সাথে ধাক্কা খাইছে। এখন এখান থেকে উত্তরণের উপায় না ট্রাম্প পাচ্ছে না ইসরায়েল পাচ্ছে, এই জন্য বিভিন্ন দেশকে এই যুদ্ধে টানতে চাইছে, বিভিন্ন দেশকে এই যুদ্ধে টানতে চাইছে। তুরস্ককে এই যুদ্ধের মধ্যে ঢুকাতে যাচ্ছে, ইউরোপকে এই যুদ্ধের মধ্যে ঢুকাতে যাচ্ছে, ব্রিটেনকে এই যুদ্ধের মধ্যে ঢুকাতে যাচ্ছে, ফ্রান্স এবং জার্মানিকে এটার মধ্যে ঢুকাইতে যাচ্ছে। স্পেন বলছে আমি এই যুদ্ধের মধ্যে নাই, ট্রাম্প বলছে তুমি এই যুদ্ধের মধ্যে নাই মানে তোমারে আমি এসে সাইজ করবো সরাসরি। এখন স্পেনের সাথে ট্রাম্পের তো পুরো মনে করেন যে মানে যুদ্ধ লাগার মতো অবস্থা, এমন ভাবে তারা একে অপরকে বাগবিতণ্ডা করছে বিবৃতিগুলোর মাধ্যমে, যে ইরানের সাথে ট্রাম্পের আর কি যুদ্ধ, ট্রাম্পের যুদ্ধ তো এখন স্পেনের সাথে লাগছে। স্পেন বলছে আমি এই যুদ্ধে নাই, ট্রাম্প বলছে তুমি এই যুদ্ধে যদি না থাকো তোমার উপরে আমার যেই সমস্ত খবরদারি আছে আমি সেই খবরদারি দিয়ে তোমার হচ্ছে একেবারে সাইজ করবো। স্পেন বলছে তুমি আমার সাইজ করার মতো কি, তোমার আমার সাথে সম্পর্ক আছে এই জিনিস, তুমি এই সম্পর্ক থেকে চলে যাও। এরকম একটা পরিস্থিতি এখন। এই পরিস্থিতিতে এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এই ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ট্রাম্প আপনাদের এখানে সরকার পরিবর্তন করতে যাচ্ছে, আপনারা কি মনে করেন কতদিনে সরকার পরিবর্তন হবে? তিনি বলেন যে ট্রাম্প তো ইরানের সরকার পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছে, সরকার পরিবর্তন করতে চাচ্ছে, সে তো নিউ ইয়র্কে তার পছন্দ মতো মেয়রকে তো বসাতে পারেনি, সে ইরান আইছে তার পছন্দ মতো লোককে বসানোর জন্য। তো এখন এই কথাগুলো যখন বলা হয় তখন একটা জিনিস আমরা সবসময় বুঝতে একটু কঠিন হয়, যে আমার একটা লাইভ দেখেই হচ্ছে পুরো মেন্টালিটি এবং পুরো আমার বিশ্লেষণটা বোঝার চেষ্টা করেন কঠিন, যেহেতু প্রত্যেকদিন ঘটনা ঘটতেছে, বিভিন্ন দিক থেকে বিবৃতি আসছে, সেটার উপর কথা বলি।
ইরান যে একেবারে মানে আমেরিকাকে ইসরায়েলকে ধূলিসাৎ করে দিচ্ছে, একেবারে তছনছ করে দিচ্ছে, তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলছে, এই ইসরায়েল কান্নাকাটি শুরু করছে, আমেরিকা কান্নাকাটি শুরু করছে, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে এই যুদ্ধটা বহুমাত্রিক একটা যুদ্ধ। এই যুদ্ধটা এখন এমন হলে চলে গেছে যে আর একটুখানি ধাক্কা দিলে এটা হচ্ছে বিশ্বযুদ্ধের লেভেলে যাবে এরকম পর্যায়ে। সুতরাং এরকম একটা যুদ্ধকে আপনি শুধুমাত্র একটা দিক থেকে যদি চিন্তা করেন, বিশ্লেষণ করেন, তাহলে সেখানে সঠিক চিত্রটা পাওয়া সম্ভব না। এই জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এক একটা ভিডিওতে এক একটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করি। যেমন দেখুন, গতকালকে কি হলো, ইরান বলল যে সৌদি আরবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সৌদি আরবের আকাশসীমা, সৌদি আরবের ভূখণ্ড আমার বিরুদ্ধে ব্যবহার করতে দেয় নাই। ইরানের কাছ থেকে এটা একটা পজিটিভ বার্তা, একটা পজিটিভ বার্তা। কখন আসে সেটা? যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে ইরানের এই অঞ্চলে শত্রু মিত্র পার্থক্য করা দরকার ছিল, কিছু দেশকে মিত্র বানানো দরকার ছিল, কিছু দেশ ঠিক আছে সে টার্গেট করলো, কিন্তু তার মিত্র হওয়ার জন্য যে সমস্ত দেশ রেডি সেই সমস্ত দেশকে একেবারে চোখ বন্ধ করে বিনা বিচারে বাজ বিচার না করে সবাইকে টার্গেট করা ঠিক না, এটা বললো সে। তারপরে ইরান বলল যে সৌদি আরবকে থ্যাঙ্কস। ইসরায়েল কি করলো? ইসরায়েল কি করলো? ইসরায়েলের একজন যুদ্ধ বিমানের পাইলট, F-35 যুদ্ধ বিমানের পাইলট ইসরায়েল থেকে আক্রমণ করার জন্য ইরানের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে কি করে এরা? এরা হচ্ছে এদের এই যে কি বলে, এদের ট্রান্সপন্ডার হচ্ছে তাদের যে লোকেশন, এই লোকেশনের তথ্য দেওয়ার যে ইনফরমেশন দেওয়ার যে সিস্টেমটা, সেটাকে নরমালি হচ্ছে তার বন্ধ করে তারপরে গিয়ে আক্রমণ করে। এখন এই ইসরায়েলের সৈন্য বা পাইলট, F-35 যুদ্ধ বিমানের পাইলট, তার এই ট্রান্সপন্ডার সে ওপেন করছে, ওপেন রেখে সৌদি আরবের উপর দিয়ে গিয়েছে। এটা ওপেন রেখে সৌদি আরবের উপর দিয়ে গিয়েছে। কি মেসেজ, কি বার্তা? যে এই ইরান, তুমি সৌদি আরবকে যতই হচ্ছে সুন্দরভাবে বার্তা দাও, সৌদি আরব কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে, দেখো সৌদি আরবের ভূখণ্ডের উপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি। মানে সংঘাত লাগাবে আর কেউ যেন কাছাকাছি না আসে, এরকম একটা অবস্থা করবে। আর কিছুক্ষণ আগে বাংলাদেশের কিছু গণমাধ্যম, আজকে কয়েক ঘন্টা আগে বাংলাদেশের কিছু গণমাধ্যম বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করছে। তার মধ্যে একটা হচ্ছে যে ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে আক্রমণ করেছে, রণতরী আগুন ধরে বিস্ফোরণ হয়, দূরে পড়ে শেষ। এরকম কোনো ঘটনা ঘটে নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই। ফাইন্যান্সিয়াল টাইমস একটা রিপোর্ট করছে এবং ওয়াল স্ট্রিট জার্নালও একটা রিপোর্ট করছে, দুইটাই ভিন্ন, দুই দিক থেকে রিপোর্ট করছে। দেখেন, ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করছে যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে আমেরিকার সাথে তাদের যে সমস্ত ইনভেস্টমেন্টের চুক্তি ছিল সেই চুক্তিগুলোকে তারা ক্যান্সেল করবে, সেই চুক্তিগুলোকে তারা বাতিল করবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বর্তমানে তাদের যে অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে দেশগুলো পড়ছে এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে আমেরিকায় ওই বিনিয়োগগুলো তারা করতে পারবে না। সুতরাং আমেরিকার সাথে আলোচনা করে এই বিশাল পরিমাণে যে বিনিয়োগ, অর্থাৎ ট্রাম্প আসার পরে, ট্রাম্প এই সমস্ত দেশ সফর করার সময় এক একটা দেশ যে হচ্ছে ট্রাম্পের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পাল্লায় নেমেছিল, কেউ বলেছিল 500 বিলিয়ন, কেউ বলেছিল 600 বিলিয়ন, কেউ বলেছিল 1 ট্রিলিয়ন, কেউ বলেছিল 1.5 ট্রিলিয়ন, এরকম যে এক একটা দেশ হচ্ছে ট্রাম্পের সাথে এই চুক্তিগুলো বা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং সেটা করে বিভিন্ন কোম্পানির সাথেও তারা চুক্তি করেছে যে আমি আগামী 6 মাসে হচ্ছে তোমার এই এআই কোম্পানিতে হচ্ছে আমি $500 বিলিয়ন ইনভেস্ট করব, তোমার ওই কোম্পানিতে আমি $300 বিলিয়ন ইনভেস্ট করবো। এরা বলছে আমরা এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো থেকে সরে আসতে চাই এই মুহূর্তে। তার কথা, ফাইন্যান্সিয়াল টাইমসের কথা। আরেকটা খবর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত চিন্তা করছে যে এই মুহূর্তে ইরানের যে সমস্ত অর্থ সম্পদ সংযুক্ত আরব আমিরাতে আছে সেগুলোকে ফ্রিজ করবে, এগুলোকে সে জব্দ করবে। এটা সে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে কি ইরানের অর্থ সম্পদ আছে? সংযুক্ত আরব আমিরাত না ইসরায়েল এবং আমেরিকার একেবারে ভোজন ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু, তাহলে ইরানের অর্থ সম্পদ সংযুক্ত আরব আমিরাতে কিভাবে যায়? তাই না? ইসরায়েলের তো একেবারে সব ধরনের যত গোয়েন্দা ইকুইপমেন্ট সবই তো ধরেন, এটা ইসরায়েলের আমেরিকার নতুন নতুন গোয়েন্দা ইকুইপমেন্ট যা আছে সেগুলোর পরীক্ষাগার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম কোন একটা সে নতুন কোন প্রযুক্তি নিয়ে আসে সংযুক্ত আরব আমিরাতে, সেটা পরীক্ষা চালায় এবং চমৎকারভাবে ব্যবহার করে। তো সেই সংযুক্ত আরব আমিরাতে ইরানের এত অ্যাসেট কিভাবে থাকে? প্রশ্ন, উত্তর
সিম্পল উত্তর। যদি আপনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকেন, আপনি দেখবেন যে ইরান থেকে যত জিনিস বিক্রি হয় অন্যান্য দেশে সব দুবাই থেকে যায়, সব কিছু দুবাই থেকে যায়। আপনি বাংলাদেশ, ইরান থেকে কিসমিস কিনবেন, দুবাই থেকে সাপ্লাই হবে। ইরান থেকে ডাল কিনবেন, দুবাই থেকে সাপ্লাই হবে। ইরান থেকে মশলা কিনবেন, দুবাই থেকে সাপ্লাই হবে। তাহলে এই দুবাই না ইসরায়েলের একেবারে ঘনিষ্ঠ বন্ধু? এই জিনিসগুলো তো আমরা এইভাবে দেখি না, এইভাবে আমাদেরকে দেখানো হয় না। আমাদেরকে যেভাবে বলে আমরা জাস্ট হচ্ছে ওইভাবেই কপি করে হচ্ছে তারপরে ছেড়ে দিই। এইগুলো হচ্ছে বাস্তবতা। সুতরাং এই যে চতুর্মাত্রিক যে ঘটনা, এই যে চতুর্মাত্রিক একটা যুদ্ধের মধ্যে আমরা পড়ে গেছি, এই যুদ্ধ থেকে উত্তরণের উপায় কি? এই যুদ্ধ থেকে উত্তরণের একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির এই যুদ্ধ বন্ধ করা লাগবে। তার বলতে হবে যে আমি যেভাবেই হোক, যে আমি ইরানে ব্যাপক পরিমাণে জয়লাভ করছি, এখন আমি আমার সৈন্যদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসছি, এই কথা তার বলতে হবে। এছাড়া এই যুদ্ধ বা এই যে সারা বিশ্বের যে ব্যাপক পরিমাণে একটা সংঘাতের মধ্যে পড়ছে সারা বিশ্ব, এটা থেকে উত্তরণের উপায় নাই। আমেরিকার প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে টুইট করে বলছে, আমরা সারা বিশ্ব থেকে হাজার হাজার আমার দর্শকদের, আমার সারা বিশ্ব থেকে আমার হাজার হাজার লোকদেরকে আমি হচ্ছে সরিয়ে নিয়ে আসছি, নিরাপদে তাদেরকে নিয়ে আসছি। এটা হচ্ছে এর আগে কোনো আমেরিকার প্রেসিডেন্ট করতে পারে না, পারবে না তো ভাই। এর আগে কোনো আমেরিকার প্রেসিডেন্ট তার দেশকে এত অল্প সময় এত বিশাল একটা যুদ্ধের মধ্যে ঠেলে দেয় নাই, কেউ দেয় নাই। আজকে যে আরেকটা স্যাটেলাইট চিত্র, অনেকগুলো স্যাটেলাইট চিত্র ইতিমধ্যে চলে আসে, এবং এই স্যাটেলাইট চিত্রগুলো আসার কারণেই ওই যে প্ল্যানেট ল্যাবের কথা বললাম, শুধু প্ল্যানেট ল্যাব না, দেখবেন এরপরে স্যাটেলাইট চিত্রগুলো কম আসবে, বিশেষ করে ইসের ক্ষেত্রে, এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন তথ্যের ক্ষেত্রে, যে অমুক জায়গায় আক্রমণ হয়েছে, তার হচ্ছে তেলের রিফাইনারিতে আক্রমণ হয়েছে, তার তেলের ডিপোতে আক্রমণ হয়েছে, তার সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে, তার সামরিক ঘাঁটির এই এয়ার ডিফেন্স সিস্টেমে আক্রমণ হয়েছে, রাডার আক্রমণ হয়েছে। এই ধরনের তথ্যগুলো খুব বেশি একটা আগামীতে আমরা হয়তো দেখবো না, আগামী দিনগুলোতে দেখবো না। কেন দেখবো না? কারণ হচ্ছে আমেরিকা ইসরায়েল রেস্ট্রিকশন দিয়ে দিবে, ভাই তুমি এটা শেয়ার করো না। এবং তারা দেখাতে চাইবে তেমন কিছু হচ্ছে না, ইরানকে তেমন কোনো আক্রমণই করতে পারতেছে না, সব তো আমরা তছনছ করে দিচ্ছি। ইরান একেবারে হাত পা বেঁধে ইরানকে ঘরের মধ্যে আটকে রেখেছে, এরকম একটা পরিস্থিতি তারা করতে চাইবে। এখন এই অবস্থায় ট্রাম্প কি আসলে এই যে এপস্টাইন গ্রুপ যেটা আর কি, এদের বিরুদ্ধে লড়ে তারপরে সামনে আগাতে পারবে? বিষয়টা হচ্ছে এখানে আগাতে পারবে কিনা, এটা হলো একটা বড় ব্যাপার। দেখেন, এই 6 দিনের যুদ্ধের যদি আমি সারাংশ করতে চাই, 6 দিনের যুদ্ধের সারাংশটা কি, এটা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, এবং মোটামুটি আগামী কয়েক মিনিটের মধ্যে এই 6 দিনের মানে এই 6ষ্ঠ দিনে এসে যুদ্ধ এখন কি অবস্থা আছে, যদিও এই লাইভে মোটামুটি পুরোটাই বলছি, তারপরও সারমর্ম করতে গেলে বলা যায় এই যে আরব দেশগুলো, গালফ কান্ট্রিগুলো এখন নতুন করে চিন্তা করছে যে আমেরিকার সাথে তার যেই পরিকল্পনাগুলো বা তার যেই হিসাব নিকাশগুলো আছে, সেই হিসাব নিকাশগুলোকে সে এখন নতুন করে আবার সাজাবে। এটা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আমেরিকার অর্থনীতির উপরে। কারণ সৌদি আরব, কুয়েত, কাতার তাদের বিদেশি বিনিয়োগ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ আছে, সেটা পুনর্বিবেচনা করে সেই বিনিয়োগটা দেশে নিয়ে আসার চিন্তা ভাবনা করছে, বা সেই বিনিয়োগকে ঠেকে দেওয়ার চিন্তা ভাবনা করছে। যুদ্ধ এখন বহু ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। ইরান আবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, ইসরায়েলের দিকে এখন ওইদিকে হিজবুল্লাহ ব্যাপক পরিমাণে আক্রমণে যাচ্ছে, ইরাকে থাকা তাদের প্রক্সিগুলো আক্রমণে যাচ্ছে, একই সঙ্গে কুয়েতে থাকা একটা মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে, যেখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। আর শুধুমাত্র কুয়েতের মার্কিন ঘাঁটি না, সবগুলো আরো বেশি ইরান তার আক্রমণ কিন্তু অব্যাহত রেখেছে। বলা যায় এরকম যে ইরান ইসরায়েলে যে পরিমাণ আক্রমণ করছে তার চেয়ে বেশি পরিমাণ আক্রমণ করছে আরব দেশগুলোতে। ইরানের ভেতরে যে একটা ভাঙন ধরার, সরকার বিরোধী একটা কি বলে, সরকার বিরোধী একটা বিশাল বিক্ষোভ তৈরি করার, একটা বিশাল আন্দোলন তৈরি করার, একটা বিশাল রেভলিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেটা তো হয়ই নাই। বরং এখন দেখা যাচ্ছে যে ইরানের ভেতরে একটা সরকারের পক্ষে সব শহরে বিক্ষোভ, সরকারের পক্ষে মিছিল, সরকারের পক্ষে যে আমেরিকার বিরুদ্ধে তুমি পক্ষে, এরকম ভাবে বিশেষ করে গতকালকে এবং আজকে জুমা নামাজের পরে এই ইরানের সব শহরে রাস্তাঘাটে মানুষ নেমে এসেছে। ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহীদের সমর্থন দেওয়ার কথা বলেছে, ইরান বলছে এটা দেশ ভাঙার ষড়যন্ত্র। এই যে ইরানের সরকার এটাকে দেশ ভাঙার ষড়যন্ত্র বলছে, ইরানের জনগণ কিন্তু এটা খাইছে, ভালোভাবে নিয়েছে এটাকে, এবং জনগণ এখন সরকারের পাশে দাঁড়াচ্ছে। সরকার বলছে তুমি আমার পাশে দাঁড়াও, জাতীয় ঐক্য গঠন করবো আমরা। ইরান জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি আসলে এত সহজ না, অভ্যন্তরীণ রাজনৈতিক জটিল। যদিও সুপ্রিম লিডারের উত্তরসূরি কি হবে এটা নিয়ে একটা এখনো ধোঁয়াশা কাটেনি, পরিষ্কার হয়নি, কিন্তু অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ আছে যারা সামরিক এবং যুদ্ধ সংক্রান্ত সব বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে, এবং তারা ক্ষমতা নিচ্ছে। মুজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম ঘুরছে, কিন্তু এখনো স্পষ্ট না, সেখানে অনেক ধরনের মতভেদ আছে।
কুর্দি ফ্রন্ট নতুন ঝুঁকি বাড়ানোর চেষ্টা করবে। ইরাকের কুর্দিস্তানে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা করেছে ইরান, এবং ইরান বলছে যে ইরাকের কুর্দিস্তান থেকে যদি কোনো সশস্ত্র গোষ্ঠী ইরানের মধ্যে ঢোকে তাহলে ইরানের কুর্দিস্তান আমি তামাতামা করে দেবো। সরাসরি বলছে যে ওখানে আমি আর এখন তো আমি জাস্ট বিদ্রোহী কিছু গোষ্ঠীর ঘাঁটিতে আক্রমণ করছি, আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করছি। এরপরে যদি ইরাকের এই কুর্দিস্তানের বা ইরাক কুর্দিস্তানের যে সরকার আছে সেই সরকার যদি এই কুর্দি বাহিনীকে আমার ভিতরে ঢোকা থেকে বন্ধ না করে তাহলে আমি ওই সরকার দেখবো না, সব জায়গায় আক্রমণ চালাবো। আকাশ প্রতিরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে গালফ কান্ট্রিগুলোতে যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার যে এই পাল্টা মিসাইল গুলো ছিল যেটাকে ইন্টারসেপ্টর বলা হয় গালফ কান্ট্রির বিভিন্ন দেশে, সেই ইন্টারসেপ্টর ব্যবস্থা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এরকম অনেক খবর আসছে। যুক্তরাষ্ট্রের কাছে নতুন সরবরাহ চাইছে। তারা বলছে ভাই আমার কাছে যে মিসাইল ছিল এই ইরানের একটা ড্রোন মারতে আমি 10টা-15টা মিসাইল মারি, এখন তো আমার মিসাইল ছেড়ে যাচ্ছে, আপনার মিসাইল পাঠাও। এবং এরপরে দেখা যাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো খুব সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হচ্ছে। ইরানের কৌশল কি এর আগে বলেছি, আবার একটু করি। ইরানের কৌশল হচ্ছে শত্রুকে ধীরে ধীরে ক্লান্ত করা, মাটি কামড়ে রেখে শত্রুকে ধীরে ধীরে ক্লান্ত করা। আর আমেরিকার কৌশল কি? ধুমধাম আক্রমণ করো, ব্যাপক পরিমাণে তছনছ করো, আমি বিজয় হয়ে গেছি, এরকম একটা ভাইব নিয়ে আসো। ইরানের সামরিক কৌশল হচ্ছে মার্কিন এবং এই যে গালফ কান্ট্রিগুলো, আরব কান্ট্রিগুলো, এদের আগে হচ্ছে কি বলে রাডার গুলোকে শেষ করা, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া, এরপরে ইসরায়েলকে কম সুরক্ষিত অবস্থায় ফেলা। কারণ ইসরায়েলের সুরক্ষা দেয় কায়? ইসরায়েলের সুরক্ষা দেয় এর আশেপাশে যে সমস্ত মুসলিম দেশ আছে তারা, আমেরিকার চেয়ে বেশি দেয়। সুতরাং ইসরায়েল যদি কম সুরক্ষিত অবস্থায় পড়ে তখন ইসরায়েল নিজেই হচ্ছে প্যানিক হয়ে যাবে। এটা হচ্ছে ইরানের পরিকল্পনা। এবং ইরান বলছে যে এই যুদ্ধের শুরু থেকে তারা এখনো পর্যন্ত 500 মিসাইল আর 2000 ড্রোন ছুড়েছে। এটা বেশিও হতে পারে, কম হতে পারে। হুতিরা এখনো পর্যন্ত এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নাই, কিন্তু হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছে তারা ইরানের পাশে আছে, যদি দরকার হয় তারা ইরানের জন্য লড়াই করতে প্রস্তুত আছে। খুব সম্ভবত পরবর্তী ধাপে তাদেরকে ব্যবহার করা হবে। হরমুজ প্রণালী বন্ধ করা, কয়েকদিনের মধ্যে ইরানের তেল অন্যান্য জায়গার তেল রপ্তানিতে বন্ধ হয়েছে, ইরাকের তেল রপ্তানি বন্ধ হবে, কুয়েত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে, কাতার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এবং সৌদি আরব এখন কি করার চেষ্টা করছে যে আমি আমার যে তেল গুলো আছে সেগুলোকে এই হরমুজ প্রণালী দিয়ে, পারস্য উপসাগর দিয়ে না, বরং আমি লোহিত সাগর দিয়ে, অর্থাৎ সৌদি আরবের পশ্চিম সীমান্ত লোহিত সাগর দিয়ে আমি পাঠাবো। কিভাবে পাঠাবে? সৌদি আরবের মধ্যে দিয়ে তেলের পাইপলাইন আছে, সে ওই তেলের পাইপলাইন দিয়ে লোহিত সাগরে তেল পাঠাবে এবং লোহিত সাগর থেকে যাবে। কিন্তু সৌদি আরবের এবং অন্যান্য দেশগুলোর এই পারস্য উপসাগরে যে পরিমাণ ফ্যাসিলিটিস, মানে এগুলোকে তেল ভর্তি করার জন্য, তেলের ট্যাঙ্কার গুলোকে ভর্তি করার জন্য, তেল সাপ্লাই দেওয়ার জন্য যত ফ্যাসিলিটিস আছে সেই পরিমাণ কিন্তু লোহিত সাগরে নাই। পারস্য উপসাগরে যত পরিমাণ আছে সে পরিমাণ, অর্থাৎ এখান থেকে যে ঘাটতিটা হবে সেটা লোহিত সাগর দিয়ে সৌদি আরব পূরণ করতে পারবে না, কিন্তু তারপরে সে চেষ্টা করছে। যুদ্ধে প্রায় 1 লাখ মানুষ তেহরান ছেড়েছে, এরকম খবর এসেছে। শহরের মেট্রো স্টেশন গুলোকে আশ্রয় কেন্দ্র বানানো হচ্ছে, এরকম খবর এসেছে। হয়তো কিছুদিন পরে দেখা যাবে যে মানবিক বিপর্যয় আরো বড় আকারের ধারণ করতে পারে। নতুন নতুন অস্ত্র ব্যবহার শুরু করছে ইরান। কিরকম নতুন নতুন অস্ত্র? ইরান গতকালকে ভিডিওতে দেখা গেছে যে তার খোরাম শহর 4 নামক হাইপারসনিক মিসাইল ব্যবহার করছে। এটার যে বিস্ফোরকটা সেটার ওজন হচ্ছে 1000 কেজি। এবং এটার একটা গুণ হচ্ছে কি যে সে তার আক্রমণের কাছাকাছি গিয়ে হচ্ছে অনেকগুলো বিস্ফোরকে ভাগ হয়ে যায়, ব্যাপক পরিমাণে আগুন ধরায় বিভিন্ন জায়গায়। এটা দিয়ে আক্রমণ করছে এবং সেই আক্রমণ সফল হচ্ছে। বড় বড় শক্তিগুলো মধ্যস্থতার চেষ্টা করছে, চীন, ওমান, রাশিয়া এর মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু যুদ্ধ থামার আপাতত কোনো ইঙ্গিত নাই। এখন এই যে ফলস ফ্ল্যাগ অ্যাকশন বা অপারেশন, এটা দিয়ে বিভিন্ন দেশকে টানতে চাইতেছে এরা। ফার্স্ট ফ্ল্যাগ অপারেশন দিয়ে কিরকম? অমুক দেশে আক্রমণ করো, তুরস্কে আক্রমণ হবে, এই জায়গায় আক্রমণ হবে, ওই জায়গায় আক্রমণ হবে, তারপর হচ্ছে এই দেশগুলো এই যুদ্ধে জড়াবে। এটা করা চেষ্টা করছে। যাই হোক, এখন যেটা সার সংক্ষেপ সেটা হচ্ছে যে এই যুদ্ধকে একটা বৈশ্বিক সংঘাতের রূপ নেওয়ার ঝুঁকি আছে। এটা আঞ্চলিক সংঘাতে তো অলরেডি রূপ নিয়েছে, বৈশ্বিক